অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, মজলুম সাংবাদিক সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, যিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তিনি সাবেক জ্বালানি উপদেষ্টা। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক। কনক এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইউনুস যদি চলে যায় তাহলে সব থেকে বেশি খুশি হবে ভারত, তাই না? কারণ ভারতের কাছে ডক্টর ইউনুস হলো সব থেকে আপত্তি, মানে এনিমি নাম্বার 1 প্রফেসর ইউনুস। কারণ গত 10 মাস ধরে ডক্টর ইউনুস যেভাবে ভারতের সমস্ত হুমকিকে মোকাবেলা করেছেন, এই ব্যাপারে তার প্রশংসা করতে হবে। আমি ডক্টর ইউনুসের সরকার পরিচালনার অনেক কিছু সমালোচনা করি। আমি একটু আগে দুর্নীতির কথা বললাম, এবং তিনি যে রোডম্যাপ দিচ্ছেন না, সংস্কারের ডিফাইন করছেন না, এটার সমালোচনা করলাম। তিনি জাপানে গিয়ে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা বলেছেন, তার সমালোচনা করলাম। কিন্তু তার সঙ্গে আমি একটা প্রশংসা করতে চাই। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ভারতের হুমকি যদি কেউ সাকসেসফুলি মোকাবেলা করে থাকেন, তাহলে তিনি হচ্ছেন ডক্টর ইউনুস। আমার বক্তৃতায় অনেকবার বলেছি যে বাংলাদেশে আমার আদর্শের রাজনীতিবিদের নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ তার সততা, তার সাহস, তার দেশপ্রেম আমাকে সারা জীবন অনুপ্রাণিত করেছে, যদিও আমি কোনোদিন সরাসরি রাজনীতি করি নাই। জিয়াউর রহমানের পরে আমি মনে করি ইউনুস সাহেবের মতো করে কেউ ভারতকে এত কনফিডেন্সের সাথে মোকাবেলা করেন নাই। এবং আমি আমার বিবেচনায় এই গত 10 মাসে আসলে ইউনুস কি বলে কূটনৈতিক ভাবে বা ইন্টারন্যাশনাল এরেনাতে ভারতকে পরাজিত করেছেন। এটা আমাদের জন্য খুব গর্বের কথা। তো আমি যেটা সবসময় বলার চেষ্টা করি, যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত। কাজে আমার আহ্বান থাকবে সব রাজনীতিবিদদের প্রতি যে তারা যেন, রাজনীতিবিদ এবং সরকার উভয়ের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। যে ভারতকে আমরা পরাজিত করতে পেরেছি আমাদের মহান জুলাই বিপ্লবের মাধ্যমে, আল্লাহর ওয়াস্তে সেই ভারতীয় সাম্রাজ্যবাদকে আপনারা আবার বাংলাদেশে কোন পয়েন্টগুলোকে আপনি বলবেন যে এই পয়েন্টগুলোর অবশ্যই একটি সংস্কার ছাড়া নির্বাচন হওয়া উচিত হবে না? আপনি আপনার সাজেশনটা একটু নিতে চাই। আমার সাজেশন তো গ্রহণ করবে না রাষ্ট্র, কোন রাজনৈতিক দলও করবে না। বাংলাদেশে যদি আপনি ফ্যাসিবাদের উত্থান আটকাতে চান, তাহলে প্রধান নির্বাহীর ক্ষমতার সাথে পার্লামেন্টের ক্ষমতার যদি একটা ব্যালেন্স না হয়, আপনি ফ্যাসিবাদের উত্থান আটকাতে পারবেন না। এবং আমরা দেখেছি যে এই ওয়েস্টমিনস্টার স্টাইলের যে ডেমোক্রেসি আমরা চর্চা করছি, এই স্টাইলের ডেমোক্রেসি শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আমাদেরকে উপহার দিয়েছে। সুতরাং আমি বেশ কিছুদিন আগে, মাস 2 আগে সম্ভবত, আমি রাওয়াতে একটা বক্তৃতা করেছিলাম বাংলাদেশের সংস্কারের উপরে, এবং সেখানে আমি বলেছিলাম বাংলাদেশে আমি মনে করি রাষ্ট্রপতি শাসিত সিস্টেমে ফিরে যাওয়া উচিত, এবং রাষ্ট্রপতি শাসিত সিস্টেমটা আমেরিকার মতো হওয়া উচিত, যেখানে প্রেসিডেন্ট 2 বার নির্বাচিত হবেন, 2 বারের বেশি হতে পারবেন না, এবং প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের, ওদের দেশে যেটাকে কংগ্রেস বলে এবং সিনেট বলে, ওদের তো দ্বিকক্ষ বিশিষ্ট, আপনি জানেন, আপনি তো আছেনই ওই দেশে, কাজেই আমি আপনাকে আর কি শেখাচ্ছি। তো যেহেতু ওখানে 72-এর সংবিধানকে ভালো বলে, তাদের তো বলা উচিত ছিল যে আমরা শহীদ জিয়ার সংবিধানকে সাপোর্ট করি। তো শহীদ জিয়ার সংবিধান তো 72-এর সংবিধান ছিল না। 72-এর সংবিধানে তো শহীদ জিয়া অনেক কিছু পরিবর্তন করেছিলেন, এটা তো আমি একটু পরে আসছি কি কি পরিবর্তন করেছিলেন। তো 72-এর সংবিধানে যদি থাকতে চান আপনি, তার মানে পার্লামেন্টারি সিস্টেমে থাকবেন। সেক্ষেত্রে আমি মনে করি যে 2 টার্মের বেশি যদি আপনি প্রধানমন্ত্রীর সিস্টেম রাখেন, তাহলে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থাকবে। কাজে আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমার প্রত্যাশা হচ্ছে যে অবশ্যই এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। 2 টার্মের বেশি বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকতে পারবে না। মিনিমাম এটাতে ঐক্যমত হতে হবে। আর এটাতে যদি ঐক্যমত না হয়, তাহলে নির্বাচন যতই করেন না কেন অন্য কোনো সংস্কারের কোনো ভ্যালু আমার কাছে নাই। আর যদি আরো এখানে প্রশ্ন আছে যে ঠিক আছে, বিএনপি এখন মানলো, মেনে তারপরে সে ক্ষমতায় গিয়ে এই সংস্কার প্রস্তাব ছুঁড়ে ফেলে দিল, তখন আপনি কি করবেন? কিভাবে আটকাবেন সেটাকে? কারণ আমরা তো ধরে নিচ্ছি যে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। কোনো অল্টারনেটিভ তো আমার চোখে পড়ছে না।
যে বিএনপি জয়লাভ করার কথা। তো বিএনপি জয়লাভ করে তারা যদি সিনসিয়ার না থাকে সংস্কারের উপরে, কোন কোন নেতা কিন্তু বিএনপির বলেছেন যে এই সমস্ত সংস্কার আমরা মানবো না, এরকম বক্তব্য আমরা শুনেছি। তো সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ আবারও আমাদের হয়তো লড়াইতে নামতে হবে, যেটা আমি আমার লেখায় আমি লিখেছিলাম এই বুধবারের আগের বুধবারে, যে জুলাই বিপ্লব অসমাপ্ত থেকে গেছে, হয়তোবা জুলাই বিপ্লব সমাপ্ত করতে হবে। তো এটা একটা আশঙ্কা তো আমাদের আছেই। কিন্তু আমি তো এখন যেটা দেখতে পাচ্ছি তাতে কি নির্বাচন পর্যন্ত প্রফেসর ইউনূস টেনে নিয়ে যেতে পারবেন? কারণ আলটিমেটাম দিয়ে দিয়েছে বিএনপি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এবং আলটিমেটাম কে দিয়েছে? বিএনপির যিনি কার্যত এখন প্রধান ব্যক্তি তিনি দিয়েছেন, তারেক রহমান দিয়েছেন, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সো দ্যাটস আলটিমেটাম। তো এই আলটিমেটাম যদি ইউনূস সাহেব না মানেন, তাহলে তো রাস্তায় তো শক্তি বিএনপি দেখাতেই পারে। তো রাস্তায় শক্তি দেখিয়ে যদি সরকার অচল করে দেয়, তাহলে বাংলাদেশ কি হবে আপনি আমি কেউই জানি না। সুতরাং আমার মনে হচ্ছে যে আগামী অন্তত 2 মাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই অনিশ্চয়তা বিরাজ করছে। এবং এই 2 মাস পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি আমরা একটা গণতান্ত্রিক ট্রানজিশন হবে, নাকি আবার আমরা অনিশ্চয়তার মধ্যে যাব, আবার কেওস শুরু হবে। আর একটি কথা আমি বলতে চাই, শহীদ জিয়ার প্রসঙ্গ যেহেতু এসছে আমাদের, এবং আমি বলছিলাম যে 72-এর সংবিধান আর শহীদ জিয়ার সংবিধানের মধ্যে পার্থক্যটা আমি একটু বলবো। 1 নম্বর হচ্ছে যে 72-এর সংবিধান বলে তো কিছু নাই, সংবিধান বলে তার এই সংবিধানকে শেখ মুজিবুর রহমানই ধ্বংস করে গেছিলেন, কারণ তিনি বাকশাল কায়েম করেছিলেন, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা। তো জিয়া রহমান সাহেব এসে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তার থেকে একটা বড় ফান্ডামেন্টাল চেঞ্জ করেছিলেন জিয়াউর রহমান। তিনি আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে এসেছিলেন। তিনি আমাদের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান নিয়ে এসেছিলেন। এবং তিনি আরেকটি পরিবর্তন করেছিলেন, সংবিধানে তিনি লিখেছিলেন যে মুসলিম উম্মার সাথে সম্পর্ক উন্নত করাটা হবে আমাদের সংবিধানের ওয়ান অফ দ্য, মানে যেটাকে বলি আমরা নীতি, ওয়ান অফ দ্য ক্লজ ছিল এটা আমাদের নীতি। তাহলে এই যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, 90% জনগোষ্ঠীর যে ধর্মীয় চিন্তা চেতনা ঐতিহ্য, এটাকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন তার সংবিধানে জিয়াউর রহমান সাহেব। তো এখন আমার কাছে খুব অবাক লাগে যখন আমি দেখতে পাই বিএনপির কোন নেতার বক্তব্যের মধ্যে আমি শেখ হাসিনার বয়ানের রিপিটেশন দেখতে পাই। এবং সেই বয়ানটা কি, যে বাংলাদেশে এক ধরনের সেকুলার কথাবার্তা দেখতে পাই তারা বলেন, এবং ইন্ডিয়ান বয়ানের সাথে মিলে যায় বিএনপির কোন নেতার বয়ান। তারা বাংলাদেশে আবার মৌলবাদের জুজুর কথা বলেন, বাংলাদেশের জঙ্গিবাদের কথা বলেন। তার মানেটা হলো যে ইয়ের সময়, মানে আওয়ামী লীগের সময় 16 বছরে যে ইসলাম বিদ্বেষের যে একটা পটভূমি ছিল এবং লড়াইটা ছিল মুসলমানদের বিরুদ্ধে, ভারতীয় যে লড়াইটা চাপিয়ে দিয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে যেই দল জিয়াউর রহমান সাহেব সৃষ্টি করেছিলেন, যেই দলের যিনি আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে এসেছিলেন, সেই দল আজকে ভারতীয় ইসলাম বিদ্বেষী বয়ানের কথা বলছে। তো এটা একটা, আমি মনে করি এটা একটা মেরুকরণ হচ্ছে, নতুন ধরনের মেরুকরণের দিকে আমরা বোধহয় যাচ্ছি। এবং এই মেরুকরণ আমরা মিডিয়াতেও দেখতে পাচ্ছি, মানে বিএনপি সমর্থক মিডিয়াতেও আমরা এই ধরনের মেরুকরণ দেখতে পাচ্ছি। এখন মাহমুদ ভাই, যে ধরেন আমরা এই সরকার গঠন হওয়ার পর থেকে আমরা তো বলবো যে আপনি সহ আমরা আলোচনা করেছি যে উপদেষ্টা পরিষদে যাদেরকে নেওয়া হয়েছে তাদের ব্যাপারে আমাদের পর্যবেক্ষণ ছিল প্রথম থেকেই, এবং এখন ক্রমশ যত দিন যাচ্ছে আমাদের পর্যবেক্ষণগুলোই কিন্তু যে সত্য পর্যবেক্ষণ ছিল বা আমাদের যে উপলব্ধিটা বক্তব্যগুলো যে ঠিক ছিল সেটি ক্রমশ প্রমাণিত হচ্ছে। এবং আপনি যদি দেখেন যে 10 মাসে আপনি যদি প্রথমেই বলছিলেন জুডিশিয়ারির তেমন কোনো পরিবর্তনই হয় নাই, মানে কয়েকজন বিচারপতিকে মানে অবসর দেওয়া ছাড়া যে কার্যকর যে পরিবর্তনগুলো এগুলো কিছুই হয় নাই। সবাই সবার মতো বহাল এবং সবাই সবার মতো কাজ করে যাচ্ছে, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত। আইন মন্ত্রণালয় একটি অকার্যকর মন্ত্রণালয় হিসেবেই অনেকের কাছে মানে
মনে হচ্ছে, প্রতিভাত হচ্ছে। তো এবং আপনি যদি দেখেন যে নানা রকমের প্রতি বিপ্লবের চেষ্টা হয়েছে একদম প্রথম দিন থেকেই, নানা রকমের আন্দোলন, নানা রকমের কর্মসূচি, আনসার বিদ্রোহ, উচ্চ আদালতের একটি বিদ্রোহ, কারা বিদ্রোহ, এটা সেটা, অর্থাৎ ইউনূস সরকার কিন্তু শান্তিতে থাকতে দিচ্ছে না। এবং এই প্রতি বিপ্লবের আশঙ্কা আপনি আরো করেন কিনা, এবং সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন যে সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের একটি টার্মোয়েল পজিশনে আমরা দেখলাম যে একদম মুখোমুখি অবস্থান। তো সব মিলিয়ে আপনি কিভাবে দেখেন, এবং উপদেষ্টা পরিষদের ভেতরে কেউ কেউ স্যাবোটাজ করছে কিনা? আপনি যদি দেখেন যে আমি গতকাল একটা অনুষ্ঠান করেছি যে 22 তারিখে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়টা সামনে আসলো, 24 তারিখে জানা গেল যে তিনি পদত্যাগ করছেন না, 25 তারিখে সরকারি কর্মচারী অধ্যাদেশ বলে 25 বলে একটা অধ্যাদেশ জারি করে সচিবালয়কে আনস্টেবল করে দেওয়া হলো, একটা অস্থিরতা তৈরি করা হলো। তো সব মিলিয়ে আসলে প্রতি বিপ্লবের আশঙ্কা কতটুকু, বা এই প্রক্রিয়াটা একটু কি যদি বলেন, কারণ আওয়ামী লীগ বেপরোয়া হয়ে গেছে রিফাইন্ড ওয়েতে ঢুকতে বা সরাসরি ঢুকতে। আপনার বক্তব্যটা একটু শুনুন। না, আমি প্রথমে আসি উপদেষ্টা পরিষদ নিয়ে। আমি উপদেষ্টাদের ব্যক্তিগতভাবে কাউকে আমি সমালোচনা করতে চাই না, কিন্তু একটা জিনিস আপনার বলা দরকার যে প্রফেসর ইউনূস যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন, আপনি দেখবেন যে তারা সবাই প্রায় তার পরিচিত। তার মানে প্রফেসর ইউনূসের হ্যান্ডপিক ব্যক্তিরাই কিন্তু উপদেষ্টা হয়েছে, প্রথমটা বাদ দিলে। প্রথমে তো প্রফেসর ইউনূস হয়তো তখন জানতেন না, মানে 8 তারিখে যারা যারা উপদেষ্টা হয়েছে, কিন্তু পরবর্তীতে যে সমস্ত উপদেষ্টা হয়েছে সবই তো প্রফেসর ইউনূস নিজে হ্যান্ডপিক করেছেন। এটাই আমাদের ধরে নিতে হবে। শুধু উপদেষ্টা কেন, উপদেষ্টার উপদেষ্টা তো সেমি উপদেষ্টা, নানা রকম লোকজন এসছে সরকারে, এবং তাদেরকে প্রফেসর ইউনূসই নিয়ে এসছে। কাজে এটার দায় দায়িত্ব প্রফেসর ইউনূসকেই নিতে হবে। আমি ইন্ডিভিজুয়াল উপদেষ্টাদের এর জন্য দায়ী করতে চাচ্ছি না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে উপদেষ্টারা অনেক কাজে ব্যর্থ হয়েছে, আমি একমত, এবং এটা নিয়ে আমরা আগেও অনেকবার আলোচনা করেছি। কিন্তু সরকারের বর্তমানে যে অবস্থা, সেখানে উপদেষ্টা মন্ডলীর পরিবর্তন করার আর সময় আছে বলে আমি মনে করি না। সেই পরিস্থিতি এখন নাই, এবং উপদেষ্টা মন্ডলী পরিবর্তন করে প্রফেসর ইউনূস এটাকে সামাল দিতে পারবেন বর্তমান পরিস্থিতি, সেটাও আমার কাছে মনে হচ্ছে না। কারণ একটা সরকার টিকে থাকে দুটো ফোর্সের মাধ্যমে, এটা বুঝতে হবে আমাদেরকে। প্রফেসর ইউনূস রাজনীতিবিদ নন, এই জন্য হয়তো তিনি ব্যাপারটা বুঝতে পারছেন না। একটা হলো যে স্ট্রিট পাওয়ার, মানে যে দলটি ক্ষমতায় আছে তার স্ট্রিট পাওয়ার আছে কিনা। আর দ্বিতীয়টা হলো যে মিলিটারি তাকে কতটা, মানে মিলিটারি তো একটা ইনস্টিটিউশন, বাংলাদেশে ইনস্টিটিউশন হিসেবে মিলিটারি তাকে কতটা সাপোর্ট করছে। তো এই মুহূর্তে আমরা যদি প্রফেসর ইউনূসের সরকারের দিকে তাকাই, প্রফেসর ইউনূস কিন্তু এই মুহূর্তেও বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যক্তি।